তাহলে এই মিথ্যা কথা দিয়ে আমাদের পড়াশোনা শুরু হচ্ছে। আমরা কি পড়েছি? সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আজকে জনি জনি ইয়েস পাপা, চিনি খেয়ে মুখের মধ্যে চিনি আছে, তারপরেও সে মিথ্যা কথা বলছে। এই শিক্ষায় আজকে আমরা শিক্ষিত করছি। চলুন কয়েকটা ঘটনা দেখা যাক, যে পরিপ্রেক্ষিতে আজকের যে মাটিতে দাঁড়িয়ে, যে স্টেজে দাঁড়িয়ে আমি কথা বলছি, এটা সবচেয়ে বিতর্কিত, সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে জঘন্যতম বিষয়, যেটা নিয়ে আজকের যারা দেখবেন তারা ভাবছেন কিছু পাগল মানুষের কাজকর্ম কিছু নেই। আজকের এই বর্ণাশ্রম বিবাহ নিয়ে এখানে আলাপ আলোচনা শুরু হচ্ছে, কিছু মানুষ তাই মনে করবে। কারণ পৃথিবীর বুকে যে কোনো আন্দোলন যখন শুরু হয়, যীশু খ্রিস্ট 12 জন লোককে নিয়ে শুরু করেছিলেন, মানুষ পাননি। আবার এই 12 জনের মধ্যেও যেদিন তাকে ক্রুশবিদ্ধ করা হচ্ছে, বেন ম্যাকডোনিং ছাড়া আর কেউ দাঁড়ায়। তাই প্রলয়দার এই প্রচেষ্টাতে আজকে আমরা সাময়িক খুব ক্ষুদ্র মানুষ উপস্থিত হলেও এই বৃথা, এই প্রচেষ্টা তার কিন্তু বৃথা যাবে না। ও গেহিনেই তবে ঘরে কিছু ফেলা নাই যায়। আসুন এই পরিস্থিতিটা আজকে কেমন, কয়েকটা ঘটনা বললে বুঝতে পারবেন কোন ভারতবর্ষে আমরা আছি। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ, বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে। শ্রদ্ধেয় প্রলয়দার সঙ্গে আমাদের পরিচয় 1985 সাল। সেদিন যখন আমার বাড়িতে উনি জামশেদপুর উপস্থিত হন, নীড়ভাঙা এক পাখি ঝড়ের দাপটে সমস্ত তার বাসাকে যেন ভেঙে দিয়ে তার জীবনটাকে যেন উন্মাদ করে দিয়েছিল। অবশ্য সেদিন কিন্তু আমরা বুঝতে পারিনি। তার 1 বছর পরে সেই প্রলয়দার কাছ থেকে যখন সমস্ত জীবন বৃত্তান্ত শুনলাম, শ্রী ঠাকুর ওনাকে একটা কথাই বলেছিলেন, তোমার শালার ভাবনা কিসের, খাবু দাবু আর ঘুরে বেড়াবো। অন্য কোনো লোক হলে প্রলয়দার জায়গায় হয় আত্মহত্যা করত, নয় পাগল হয়ে যেত, নয় প্রতিশোধ নেওয়ার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করতেন। কিন্তু প্রলয়দা একটা কথা বলেছিলেন যে, সূর্যদা, যে মাটিতে পড়ে আপনি আছড়ে পড়ে গেছেন, আপনার হেঁটো পা হাত ছুলে গেছে, সেই মাটিতে যেদিন আপনি তাথই তালে নৃত্য করতে পারবেন, আপনার জীবনে স্থিরতা সেদিন থেকে ধীরে ধীরে আপনি অগ্রসর হতে পারবেন। তাই আজকের এই বিপরীত সময়, এই বিপরীত কালে মায়ের স্মৃতিসভা করতে গিয়ে বিষয়বস্তু হচ্ছে বিবাহ এবং বর্ণাশ্রম। দীর্ঘদিন ধরে এই বিবাহ এবং বর্ণাশ্রমকে নিচু করে দেখাবার জন্য ভারতীয় সভ্যতা সংস্কৃতির মধ্যে কিছু নেই, এক গোষ্ঠী ভারতবর্ষে নিরন্তর এই প্রচেষ্টা করে চলেছে। এবং ভারতবর্ষের রাজ্য সভ্যতাকে দরিদ্র গরিব এই সভ্যতার মধ্যে কিছু নাই এটা বোঝাবার জন্য খালি ভারতবর্ষ বা আমেরিকা বা রাশিয়া নয়, সেদিন এক জায়গায় পড়ছিলাম, রাশিয়ার একজন সায়েন্টিস্টকে ভারতবর্ষে রাখা হয়েছিল খালি ভারতীয় লোকদের সঙ্গে মিশে ভারতীয় সভ্যতার বিরুদ্ধে যত রকমভাবে প্রচার করা যায় তত রকমভাবে তুমি প্রচার করো। কারণ এই আর্য জাতি, এই ভারতবর্ষ যদি তার বর্ণাশ্রমের উপর টিকে থাকে, বিবাহের উপর যদি টিকে থাকে, কারণ তারই পাশাপাশি আমরা দেখছি মিশরীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা পৃথিবীর বুকে আজকে মুছে গেছে। ভারতবর্ষে এত আক্রমণ হওয়া সত্ত্বেও সে ভারতবর্ষ আজকে বেঁচে আছে কেমন করে, টিকে আছে কেমন করে, এটাকে ভারতবর্ষের মানুষ বুঝুক আর না বুঝুক, বিদেশের মানুষ বুঝেছিলেন যে ভারতবর্ষ টিকে আছে বিবাহ এবং বর্ণাশ্রমের উপর দাঁড়িয়ে। তাই তারা বলেছিলেন যে ভারতবর্ষের রান্নাঘরে
যদি ইংরাজি সভ্যতাকে ঢুকিয়ে দিতে পারো, ভারতবর্ষের হেসেলে যদি ইংরাজি সভ্যতাকে ঢুকিয়ে দিতে পারো, তবে দেখবে ভারতবর্ষ আমরা চলে যাওয়ার পরেও আমাদের কথাতেই তা দিন দিন করে নাচছে। সেটা আপনারা ভালো করে বুঝতে পারেন যখন হ্যাপি নিউ ইয়ার হয়। বাংলার হ্যাপি নিউ ইয়ারে কিন্তু হয় না, ইংরেজের হ্যাপি নিউ ইয়ারে ভারতবর্ষের সমস্ত মদের দোকান খোলা থাকে, আর নৃত্য করে সেই তারা যে নতুন বর্ষকে যে আগমন করে তা তাদের প্রস্তুতি দিকে তারা বিদেশে তালি মারতে শুরু করে। আরে আমরা চলে এসেছি, কিছু কিছু কুকুরকে রেখে দিয়েছি যারা আমাদের হয়ে এই কাজ যারা করছে। আর শিক্ষাটাতে কেমন করে সুন্দর করে ঢুকেছে দেখুন। আমার নাতিকে আমি পড়াচ্ছি সকালবেলায়, কি পড়াচ্ছি? জনি জনি ইয়েস পাপা, ইটিং সুগার নো পাপা। বাবা হচ্ছে টেলিং লাইস, ব্যাটা হচ্ছে নো পাপা, ওপেন ইউর মাউথ, হা হা হা। বলছে বেটা তুমি মিথ্যা কথা বলছো, তোমার মুখে চিনি আছে? বলছে না বাবা আমি মিথ্যা কথা বলছি না। মুখ যখন খুলছে তখন তার মুখে চিনি দেখা যাচ্ছে। তাহলে এই মিথ্যা কথা দিয়ে আমাদের পড়াশুনো শুরু হচ্ছে। আমরা কি পড়েছি? সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আজকে জনি জনি ইয়েস পাপা, চিনি খেয়ে মুখের মধ্যে চিনি আছে, তারপরেও সে মিথ্যা কথা বলছে। এই শিক্ষায় আজকে আমরা শিক্ষিত করছি। চলুন কয়েকটা ঘটনা দেখা যাক, যে পরিপ্রেক্ষিতে আজকের যে মাটিতে দাঁড়িয়ে, যে স্টেটে দাঁড়িয়ে আমি কথা বলছি, এটা সবচেয়ে বিতর্কিত, সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে জঘন্যতম বিষয়, যেটা নিয়ে আজকের যারা দেখবেন তারা ভাবছেন কিছু পাগল মানুষের কাজকর্ম কিছু নেই। আজকের এই বর্ণাশ্রম বিবাহ নিয়ে এখানে আলাপ আলোচনা শুরু হচ্ছে, কিছু মানুষ তাই মনে করবে। কারণ পৃথিবীর বুকে যে কোনো আন্দোলন যখন শুরু হয়, যীশু খ্রিস্ট 12 জন লোককে নিয়ে শুরু করেছিলেন, মানুষ পাননি। আবার এই 12 জনের মধ্যেও যেদিন তাকে ক্রুশবিদ্ধ করা হচ্ছে, বেনি ম্যাকডোনিং ছাড়া আর কেউ দাঁড়ায়। তাই প্রলয়দার এই প্রচেষ্টাতে আজকে আমরা সাময়িক খুব ক্ষুদ্র মানুষ উপস্থিত হলেও এই বৃথা, এই প্রচেষ্টা তার কিন্তু বৃথা যাবে না। ওগো গেহিনেই তবে ঘরে কিছু ফেলা নাহি যায়। আসুন এই পরিস্থিতিটা আজকে কেমন, কয়েকটা ঘটনা বললে বুঝতে পারবেন কোন ভারতবর্ষে আমরা আছি। 90 বছরের মা, কেসটা হচ্ছে কেরলের কেস। 90 বছরের মা ছেলের বিরুদ্ধে মামলা করেছে। ইন্ডিয়া গভর্নমেন্টের একটা ভার্ডিক্ট আছে সুপ্রিম কোর্টের, যে মা বাবা বৃদ্ধ হলে তাকে খাবার দায় দায়িত্ব ছেলে মেয়ে তাকে দেবে। 92 বছর বয়সে ভদ্র মহিলা লোয়ার কোর্টে জয়লাভ করলেন এবং লোয়ার কোর্ট ভার্ডিক্ট দিলেন যে তোমার মাকে এত হাজার টাকা করে দিতে হবে। সেই ছেলে হাইকোর্টে গেলেন। হাইকোর্টে গিয়ে তিনি 5টা উকিল রাখলেন এই কেসটার বিরুদ্ধে। মাকে 1 পয়সা দিলেন না, এবং হাইকোর্ট থেকে 5টা উকিলকে তিনি 6 বছর তিনি কেস লড়েছিলেন। পার মান্থ আপনি ভেবে দেখুন 6টা উকিলের ফিস কত, 6 বছরে তিনি কত হাজার টাকা দিলেন। কিন্তু লোয়ার কোর্ট 2000 টাকা দিতে বলেছিলেন, তা দেয়নি। আমরা এটা নিউজে দেখছি। তাহলে এই যে ছেলের মধ্যে যে তীব্র জিহাংসা, তীব্র বিদ্বেষ, মাকে 2000 টাকা দিল না, অথচ পার মান্থ উকিল লেখে 40,000 টাকা 7 বছর ধরে দিল, সেটা পারলো, মাকে 2000 টাকা দিল না। আপনারা দেখেছেন কিনা জানি না, এই জুলাই মাসে যখন তীব্র বর্ষা হচ্ছে, লখনৌ একটা রাস্তায় পেভার ব্লক দিয়ে বানানো, যেখানে জনসাধারণ হাঁটেন, রাত্রি 9টার সময় মা, ছেলে আর ছেলের বউ, একটা মাকে ওই যেখান থেকে জনসাধারণ হাঁটেন সেখানে বর্ষা হচ্ছে শুয়ে দিল, তারপর চাদর বিছিয়ে দিল। লোকেরা, কিছু লোক যেতে যেতে দেখলো একজন চিৎকার করছে বুড়ি, পুলিশকে তারা খবর দিল। পুলিশকে খবর দিয়ে পুলিশ এসে নিয়ে গেল হসপিটাল। নিয়ে যেতে যেতে বলছে যে রাস্তাতেই মারা গেছে। তাহলে আজকে ছেলের এই মানসিকতা কোথার থেকে এলো? ছেলের বউয়ের এই মানসিকতা কোথার থেকে এলো? এই জন্মটা তো আর একদিনে নেয়নি। কিছুদিন আগে আপনারা দেখেছেন, মাস দেড়েক আগে দিল্লির স্কুল থেকে 7 কে 8 ছেলেরা একটু খুঁচোখুচি করে, একটু গোতাগুতি করে, সিঁড়ি দিয়ে নামতে নামতে একটা ছেলে চুলকে পেছন ধরে টেনেছে।
নিচে নেমেই ওই ছেলেটা যার চুল টেনেছিল সে একটা ছুরি বার করে ছেলেটাকে স্ট্যাপ করে দেয় স্কুলের মধ্যে। যখন তার বাবাকে ডাকা হলো, বাবা বলছে আচ্ছা কাম কিয়া, কোই খারাপ কাম তো কিয়া নেই। এই হলো মানসিকতা। রাঁচিতে যখন এসপিকে গুলি করে তার ছেলে মারলো, হাতাহাতি ধরা পড়লো, তার মাকে বলছে যে তোমার ছেলে তো এসপিকে মারলো, হাতাহাতি ধরা পড়ছে তো ফাঁসি হবে, চিন্তা क्या है, मेरा और 3 बेटा है, ও লোক দেখ লেগা। এই যার মানসিকতা, সেখান থেকে আমরা আজকে প্রলয়দা বিবাহ এবং বর্ণাশ্রম নিয়ে আজকের এই বিষয়বস্তু রেখেছেন। ঠিক এক বিপরীত পরিস্থিতিতে তিনি এই আলাপ আলোচনা রেখেছেন। তাই এসব বিষয়ে বেশি মানুষ আসবে না। যারা অন্তর্ধ্যান ঈশ্বরের বার্তাবাহী, যারা জীবনকে যারা বুঝেছে তারাই আসবে, আর জীবনকে যারা জানতে চান তারাই আসবে। সব মানুষ আসে না। মেনি আর ইনভাইটেড, ফিউ আর চুজেন। ঈশ্বরের কাছে আসে সবাই, তার চুজেন ব্যক্তি কিছু মানুষ তার কাজ করে যায়। যীশু খ্রিস্টের 12 জন, মেরি ম্যাকডোলিন খালি টিকে ছিল, বললো ইনি নির্দোষ, একে ফাঁসি দিও না, এ কোনো অন্যায় করেনি। সব শিষ্যরা পালিয়ে গেছিল, কেউ তাকে স্বীকার করেনি আমরা যীশু খ্রিস্টকে চিনি। মহাত্মা বুদ্ধ যখন এসেছিলেন তখন মাত্র তার 6 জন, যাদেরকে অগ্র শাবক বলা হতো, তারাই তাকে চীনে প্রচার করেছিল। আজকে কম্বোডিয়া, চীন, জাপান, সারা পৃথিবীর মধ্যে। তাই এই আন্দোলন যে একদিন একটা মানুষ, মুষ্টিমেয় মানুষ নিয়ে আন্দোলন শুরু করেছিল, এই কথা ফেলা যাবে না। এ কথা একদিন তার প্রতিবাদিত হবেই, যে একটা মানুষ তার সমস্ত পরিসীমিত সময় দিয়ে, পরিসীমিত অর্থ দিয়ে এই আন্দোলনটা শুরু করে গেছিল যে বিবাহ এবং বর্ণাশ্রম কি। এবার আসি শ্রী ঠাকুরের ঘটনায়। আমার ডাক্তারদা বলছিলেন যে একটা মানুষ চাকরি করতে গিয়ে অনেক রকমের ছবি একটা মেয়ে মানুষের মাথায় পড়ে। শ্রী ঠাকুর একদিন দেওঘরে বসে আছেন, শীতকাল, একটা মেয়ে কুকুরের অনেকগুলো বাচ্চা তার কাছে আছে। একটা বাচ্চার গায়ে ছিটফোঁটা ছিটফোঁটা, কোনোটা কালো, কোনোটা ব্রাউন, কোনোটা সাদা, একটা বাচ্চার গায়ে এইগুলো আছে। ঠাকুর দেখতে দেখতে জিজ্ঞেস করছেন ওগুলো কি, বলতো ওই কুকুরটার ওরকম হলো কেন? কেউ বলতে পারছে না। ঠাকুর বলছেন যে কুকুরটা যখন, মেয়ে কুকুরটা যখন প্রেগনেন্ট হচ্ছিল, ডিউরিং দি টাইম অফ ইন্টারকোর্স, ওর অনেক কুকুরের ছবি ওর মাথায় ছিল। তাই ওই ভাবটা নিয়ে ওই কুকুরের গায়ে, বাচ্চার গায়ে চিত্র বিচিত্র ধরনের ছাপ দেখা গেছে। আমাকে মনে হয় শালা মানুষ জীবনও তাই হয়। একদিন এই সদ্য গোবর মজুমদারদাকে আমার মাত্র 2 বার পরিচয় হয়েছিল, আমি প্রলয়দাকে তাই বললাম যে যদি আরো কিছুদিন থাকতে পারতাম তাহলে ওনার কাছ থেকে শিখে নিতাম। একটা ঘটনা উনি বলছেন একদিন আমি ঠাকুরের কাছে গেছি, আমাকে শ্রী ঠাকুর বলছেন বর্ণাশ্রম দেখব। উনি প্রথমে একটু অবাক হয়ে গেলেন, বর্ণাশ্রম দেখব? বস বর্ণাশ্রম দেখিয়ে দিচ্ছি। আশ্রমে ঠাকুরের দৃষ্টির মধ্যে একজন লোক বেগুন বিক্রি করছে। উনি সরোজিনী মাকে ডেকে বলছে যা তো 1 কিলো বেগুন নিয়ে আয়। পারবো? হ্যাঁ। সঙ্গে সঙ্গে সরোজিনী মা গেছেন, 1 কিলো বেগুন দাও, আর মধ্যে যেন পোকা টোকা না বেরোয়, আর পোকা বেরোলে আর খারাপ হলে তোমাকে কিন্তু তাড়াই দেবো, বুঝলে? খুব ধমকে টমকে দিয়ে তার কাছ থেকে বেগুন নিয়ে এসেছে। কালী ষষ্ঠী মা এসেছেন, কিছু কিন্তু বেগুন আনতে পারবো? আমরা সাধারণ মানুষ কি বুঝবো? আমরা সাধারণ মানুষ বুঝবো যে ঠাকুরের এত বেগুনের দরকার। তিনি প্র্যাকটিক্যালি বর্ণাশ্রম কাকে বলে তিনি দেখাচ্ছেন। এবার কালী ষষ্ঠী মাকে পাঠালেন। কালী ষষ্ঠী মা থপাস করে মাটির মধ্যে গিয়ে বেগুন টিপে টিপে দেখতে শুরু করেছেন, কোনটার মধ্যে বীজ আছে, কোনটা নরম। দেখতে দেখতে শেষকালে দোকানদার বলছে শুনুন না, আপনাকে বেগুন নিতে হবে না, আপনি বাড়ি যান। না, আমি বেগুন নিতে আসি, তুই ভাবিছিস কি, তোকে পর্যন্ত কিনে নেব। এরপরে ওই দেখে বেগুন নিয়ে এসেছেন। কালী ঠাকুর, শ্রী ঠাকুর প্রথম মাকে জিজ্ঞাসা করছেন তুই যে বেগুন আনতে গেলি, তুই কিটা দেখলি? বলে আমি কয়েছি ঠাকুর,
যে বেগুন যদি খারাপ হয় তাহলে তোমার মুখের উপর ছুঁড়ে দিয়ে যাব, আর বেগুন যেন ভালো হয়, একটা বেগুনও যেন খারাপ না হয়, আর বেগুন খারাপ বেরোলে কাল থেকে তোমাকে এখানে বসতে দেব না। তারপরে কালী ষষ্ঠী মাকে যে সরোজিনী মাকে এই কথা, সরোজিনীকে জিজ্ঞেস করলো তুই কি বলেছিস? কালী ষষ্ঠী জিজ্ঞেস তুই কি করলি? আমি ঠাকুর বেগুন টাপে টুপে দেখলাম, শেষকালে আমার আর দিতে চাই না, বলে আপনারে নিতে হবে না, আপনি বাড়ি যান। আমি বললাম কি জানিস, তুই আমার এই কিছু সামান্য বেগুন নিয়ে দেখাচ্ছিস, আমি তোরে কিনে নিতে পারি। ঠাকুর গোবরদার দিকে এমনি করে চাইছেন, একবার দুজনের দিকে দেখছেন, একবার গোবরদার দিকে চাইছেন। শালা বুঝেছিস বর্ণাশ্রম কাকে বলে? সরোজিনী মা ক্ষত্রিয়, তাই ক্ষত্রিয়োচিত ভাব তাকে দেখালেন যে বেগুন যদি খারাপ হয়ে যায় তাহলে তোমাকে কাল থেকে এখানে সরিয়ে দেবো, তোমাকে এখানে থাকতে দেবো না। আর তিনি বৈশ্যজাত, বৈশ্যের ভাব, তার মধ্যে অর্থের প্রাবল্য, অহংকার, অভিমান তার মধ্যে আছে, আমার কাছে পয়সা আছে, আমি তোমার পয়সা দিয়ে সমস্ত কিনে নেবো। তিনি বাস্তবভাবে তিনি বর্ণাশ্রমকে তিনি দেখিয়ে দিলেন বর্ণাশ্রম কাকে বলে। আর একটি ঘটনা আমরা পড়ছি না গীতাতে, চাতুর বর্ণ মায়া শিষ্টং গুণ অকর্ম বিবাহ বস। এই গুণটা কেমন করে মায়ের থেকে ছেলের মধ্যে ট্রান্সমিটেড হয়, বাবার থেকে কেমন করে বাবাকে অনুসরণ করতে করতে ছেলের মধ্যে ট্রান্সমিটেড হয়, ট্রান্সফর্ম হয়, সেটা আমরা দেখি কিন্তু আমরা বুঝি না। আমি থাকি কোথায়? জামশেদপুরে। আমার বাড়ির পেছনেই কুমার বস্তি আছে, যেখানে মূর্তি তৈরি করে। মাঝে মাঝে ওখানে যায়। একদিন গিয়ে দেখি সরস্বতী পুজোর দিন তার বাড়ির ছোট ছেলে নাতি, সে পটপট পটপট করে আঙুলগুলো বানিয়ে দিচ্ছে। আমি একটা মাটির ঢেলা নিয়ে অনেকক্ষণ 1 ঘন্টা চেষ্টা করলাম। মুখার্জি বাবু করেন কি বামুনের সাওয়ার হয়ে? আমি দেখি আমি একটু মতন আঙুল তৈরি করতে পারি কিনা। আপনি কেমন করে পারবেন? আমাকে সপুরুষ ধরে আমরা মাটির মূর্তি তৈরি করি, আর আপনার বাপ পূজা পাঠ করে আপনি কিনা আঙুল তৈরি করবেন? কোন কি? আমাকে বাপে 6 পুরুষ ধরে মাটির মূর্তি তৈরি করে, তা আমাকে নাতি পারবো না? ওরেকে শেখাতে হয়। ডুইং, উইলিয়াম জেমস বলছেন, ডুইং প্র্যাকটিস, প্র্যাকটিস টার্ন ইনটু হ্যাবিট, হ্যাবিট ইজ দি কন্ডেন্সড ফর্ম অফ হেরিডিটি, হেরিডিটি ট্রান্সমিটেড ইনটু ইনস্টিংক্ট। থিরকুয়া হোসেন যখন ওস্তাদ আলী আকবর খানের বাড়িতে ছেলে জন্মাতো, ওস্তাদ আলী আকবর খান 6 মাস পরে ছেলেকে দেখতে যেতেন। জিজ্ঞাসা করতেন ছেলে ঘুমায় কখন? বলতেন অমুক সময়ে ঘুমোয়। ও করতো কি জানেন? গিয়ে কানটা চড়াম করে এমনি তুলে ধরতো, ছেলের গলার আওয়াজ, চিৎকার শুনে বলতো এতদূর গান শিখে এসেছে, এরপর থেকে এখানে শেখাবি। তাই ডুইং প্র্যাকটিস গুণ, ওই অনুসরণ করতে করতে, মায়ের ভালোবাসার অনুসরণ করতে করতে সন্তানের মধ্যে সেটা ইনভাইট করে। ডাক্তার তপন দাস বলছিলেন স্বামী স্ত্রীর মিলন শ্রী ঠাকুরের কাছে অপূর্ব ঘটনা। একদিন কেষ্টদাকে সকাল থেকে শ্রী ঠাকুর দেখেননি। জিজ্ঞাসা করছিলেন যে কেষ্টদা আপনাকে সকাল থেকে দেখলাম না, আমি কনে গেছিলেন? বলছেন সুধার সঙ্গে একটু বাজার করতে গেছিলাম। বলে তাই কি কি করলেন? কত কোয়ারি দেখুন। আমরা হলে ভাববো, আমরা যারা সামনে বসে আছি পুরুষোত্তম, আমরা হলে কি ভাববো? ঠাকুর এই আবার কি, কে বাজারে গেছিল, কি কিনতে গেছিল, এত কিসের দরকার? কিন্তু তার দৃষ্টিভঙ্গি আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আছে। তাই পুরুষোত্তম সম্বন্ধে ডেফিনেশন দিচ্ছে কি, হি ইজ দ্য ফোররানার অফ দ্য ইভলিউশন। বিবর্তন যেখানে পর্যন্ত পৌঁছেছে তারও আগে তিনি জিজ্ঞাসা করছেন কি কি কিনলেন? বলছে বিছানার চাদর কিনলাম, শাড়ি কিনলাম, এ কিনলাম, ও কিনলাম। বিছানার চাদর কার পছন্দে কিনলো? সুধা। বলে আমি একটা চাদর পছন্দ করেছিলাম, কিন্তু সুধা সেসব চাদরটা পছন্দ করেনি, নিজের পছন্দেই চাদর কিনল। ঠাকুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ঠাকুর বলছেন কেষ্টদা কিছুক্ষণ পরে, ঠাকুর আপনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, আপনার পছন্দ চাদরটা কিনলেই ভালো হতো। তাহলে এখানে যারা উপস্থিত আছেন, আমাদের ব্যক্তিগত জীবনের স্বামী স্ত্রীর মধ্যে কত রকমের ঝঞ্ঝাট হয় বলুন দেখিনি। আর তার প্রতিফলন যখন আমরা আমাদের সন্তান সন্ততির মধ্যে দেখতে পাই, তখন আফসোস করি ঠাকুর কি সন্তান জন্ম দিলেন। ঠিক এইখান থেকে এত সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাপার আমাদের ব্যক্তিগত জীবনে ঢুকে থাকে, যাকে আমরা বুঝতে পারি না। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরার পরেই আজকে আমরা বুঝতে পারছি ব্যক্তি জীবন কি, ব্যক্তি জীবন কাকে বলে, কেমন করে
আপনারা ডক্টর নিকিতা সাবতী বলে একজন আছেন, যে কাজ সৎসঙ্গের করা উচিত ছিল সৎসঙ্গ করে। কি কাজ? ডাক্তার নিকিতা সাবতী থাকেন ব্যাঙ্গালোরে। তিনি 36 বছর বয়সে মেডিকেল প্র্যাকটিস করেছিলেন, আজকে তার 62 বছর বয়স। তিনি করেন কি, এখনো পর্যন্ত রুটে যাননি, চেষ্টা করছেন। তিনি সমস্ত কাপলরা সন্তান সন্ততি চান, তাদের মা বাবাকে ডাকেন, শ্বশুর শাশুড়িকে ডাকেন, বউকে ডাকেন, আর তিনি বারবার একটা কথা বোঝাতে চেষ্টা করেন, আপনাদের বাড়িতে যখন স্ত্রীর সন্তান সম্ভবা হবে তখন আপনারা উৎসব করবেন, বাড়িটাকে আনন্দমুখর রাখবেন, বউকে কোনো রকম ভাবে আপনারা অনুশাসন করবেন না। শ্বশুর শাশুড়িকে পর্যন্ত তারা এনকারেজ করে আপনারা বাড়িটাকে আনন্দের পরিবেশ তৈরি করুন, কারণ এই সন্তান ধারণ করার পরে তার শরীরের বিভিন্ন পরিবর্তন আসবে, তার বিভিন্ন চেঞ্জ হবে, আপনারা এটা বুঝতে চেষ্টা করুন। আর তিনি নিরন্তর ওই ছেলে মেয়ে যারা কাপড়রা যারা সন্তান সন্ততি চায় তাদেরকে এইরকম ছোট হল ডেকে তাদেরকে তিনি নিরন্তর বুঝিয়ে যাচ্ছেন যে তোমরা কেমন করে ভালো বলছো, তোমার সন্তান সন্ততি কেবল তোমার ছেলেপুলে নয়, ও সমস্ত দেশের, সমস্ত রাষ্ট্রের, সমস্ত সবকিছু। তাই ঠাকুর অনুকূলচন্দ্র পৃথিবীর মধ্যে প্রথম পুরুষোত্তম, যিনি নারীর নীতি, নারীর পথে এবং বিবাহ তিনি শুরু করলেন। কোন পুরুষোত্তমকে বিবাহ পরিবর্তনের কথা, বিবাহের কথা কোনো পুরুষোত্তম বলেননি। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পৃথিবীর মধ্যে প্রথম পুরুষোত্তম, যিনি নারীর শিক্ষা কেমন করে হবে, নারী চলবে কেমন করে, নারীর জীবনযাত্রা কেমন করে হবে, তাই তিনি বলছেন নাম আমার অনুকূল, আমি জন্মেছি প্রতিকূল অবস্থার মধ্যে। তাই আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, আপনারা মনে করুন সেই প্রতিকূল অনুকূলেরই শিষ্য, আপনারা প্রতিকূলের মধ্যে আছেন। আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ আপনার বিবাহ মেনে নেবে না, কারণ দীর্ঘদিন ধরে ভুল বোঝানো হয়েছে, এর মধ্যে কিছু নেই। আর আমাদেরকে সেইভাবেই আমাদের মানসিকতাটাকে তৈরি করা হয়েছে। তাই আজকের এই পূর্ণ লগনে আমরা চাইব যে আপনারা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, এবার মাননীয় ডক্টর অশোক পাণ্ডে আছেন, তিনি তার বক্তব্য রাখবেন। পরম পিতার রাতুল চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আর বিবাহ, এই যে আত্মহত্যার কথা বলছিলেন, অপূর্ব, গোবরদার সঙ্গে আরো কিছুদিন থাকতে পারলে ভালো হতো। বলছে বুঝলা, এক বউ এসে ঠাকুরের কাছে খুব কাঁদছে, ঠাকুর দীক্ষা টিক্ষা তো নিলাম, আমার ছেলেটা আত্মহত্যা করলো ঠাকুর। ঠাকুর চুপচাপ আছেন, বলছে আমিও দেখছি, ঠাকুরের কিন্তু কোনো ভ্রুক্ষেপ নাই, সেই মাটি হাউ হাউ করে কাঁদছে। কাঁদার পরে যখন তার চুপ হয়েছে, দু একদিন গেছে, বলছে আমিও আছি। ঠাকুর জিজ্ঞাসা করছেন, তুই যখন বিয়ে হয়ে গেলি তুই বাড়ির কেটা ছিলিস? বুঝতে পারছেন, কেটা ছিলিস? তুই বাড়ির বিয়ে হয়ে যখন গেলি তুই বাড়ির কেটা ছিলিস? তখন অনেকক্ষণ ধরে উনি চিন্তা করছেন, তুই কেটা ছিলিস? প্রফুল্ল যা ব্যাখ্যা করছেন, আমি বিয়ে হয়ে গেছিলাম তখন বড় বউ, তখন ঠাকুর আমি বাড়ির বড় বউ ছিলাম ঠাকুর। তাই সেই বলছে আমার স্বামী, উনি তো ওকালতি করতেন, অত বড় সংসার আমাকেই দেখতে হতো। ঠাকুর ধীরে ধীরে যখন শরীর ভার হতে লাগলো, সময় বাড়তে গেল, কেউ আমাকে জিজ্ঞাসা করতো না ঠাকুর আমি কখন খেতাম, কখন শুতাম, মাঝে মাঝে মনে হতো মরে যেতে পারলেই ভালো হয়। ঠাকুর সব কাম তো তুই সারা সারাই রাখিছিস। সন্তান গর্ভ অবস্থায় তার মনে হতো আমি কখন মরতে পারলেই বাঁচি। তাই আজকে জামশেদপুরে যখন আমরা দেখি, জামশেদপুরে একটা ঘটনা মনে পড়ছে, ছেলে রাত্রি 12টা-1টা পর্যন্ত মোবাইল দেখছে, মা এসে বকলো, তুই মোবাইল দেখছিস? বলে মোবাইল দেখলাম তো, কিলো মা মোবাইলটা কেড়ে নিয়েছে। কেড়ে নিয়ে বলছে দরজা বন্ধ করে শো। আধ ঘন্টা পরে পাশের লোকের এসে তার দরজায় নক করছে, আর দরজা খুলি, ছেলে 4র্থ তলার থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছে। এই ভাবটা কোথার থেকে এলো? মা বাবা কি ছেলেপুলেকে শাসন করতে পারে না? মা বাবার কি এইটুকু পর্যন্ত অধিকার নাই একটা ছেলেকে শাসন করার? আজকে যে আত্মহত্যার প্রবণতা, ওই গর্ভাবস্থায় মা চিন্তা করেন আমার সময় থাকতে পারলে ছেড়ে যেতে পারলেই ভালো হয়। মা যেটা পারলেন না সেটা মেয়ে এক্সিকিউট করে, সেটা ছেলে এক্সিকিউট করে, কারণ তার মনের মধ্যে রয়ে গেছে। কেন? আমরা দেখেছি গান্ধারীর ওই বিদ্বেষ, দুঃশাসন দুর্যোধন সৃষ্টি করেছিল। গান্ধারীর ওই বিদ্বেষ আপনার সমস্ত মহাভারতের সবকে শেষ করে দিল।
আর তারই পাশাপাশি দেখুন মুঘল সাম্রাজ্যের পরাধীন শিবাজির মা জিজাবাই বা ঈশ্বরের কাছে গিয়ে মায়ের কাছে প্রত্যেকদিন প্রার্থনা করতেন, আমাকে এমন একটা সন্তান দাও এই মুসলমান রাজত্বের বিরুদ্ধে যেন যুদ্ধ করতে পারে। আপনি ভাবতে পারেন যার বাগডোগরি আফজাল খাঁয়ের বুকটাকে চিরে দিল, তার গায়ে কত শক্তি। 26 কেজির তরোয়াল নিয়ে শিবাজি লড়াই করত। তাকে বলা হতো মুশিক পর্বতরাজ। তার দেখতে কালো ছিল, বেটে ছিল, নাক চাপটা ছিল, শিবাজিকে দেখতে সুন্দর ছিল না। যখন গোলকুন্ডা জয়লাভ করলো তখন বলছে যে মেয়েটাকে তাকে এনে দিল, প্রণাম করে বলছে, মা আমি যে মার যদি ছেলে হতাম আমি কত সুন্দর হতাম। তার সেনাদেরকে তিনি আদেশ দিচ্ছেন, তোমার হাতে কোরআন দিলাম, একে সম্মানের সঙ্গে বাবার কাছে পৌঁছে দাও। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কীর্তি তত। ঠাকুর অনুকূল চন্দ্রের কথা একটাও অবাস্তব নয়। তিনি খুব গভীরভাবে তিনি বিজ্ঞানকে দেখেছিলেন, বিষয়কে বুঝেছিলেন। তাই তিনি জানতেন যে আমি যা যা দিয়ে যাব আজকের সমাজ তাকে অস্বীকার করবে। তাই আসুন আজকের এই মুষ্টিমেয় পরিবেশে আমরা যেটুকু রসদ সংগ্রহ করে যাব, আমরা মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে যেন এখানে শেষ হয়ে না যায়। এটা বিলোনোর ডিউটি, ডাক্তার লিখিতা সাবতীর মতন ডিউটি, আমাদের প্রত্যেকের ডিউটি হচ্ছে তাদেরকে বুঝিয়ে, নিজেরা বুঝে তাদেরকে বুঝে সেই পথে চালনা করা। তাই প্রার্থনা করি বলয়দার এই ছোট্ট মহতী সভা যেন কার্যে বশীভূত হয়। আপনারা যারা এসেছেন পরম পিতার রাতুল চরণে, তাদের সকলের সুস্থ মঙ্গল জীবন প্রার্থনা করি। ক্যারি আউট দি কমান্ড অফ দি গুরু উইদাউট দি লিস্ট সাইড অফ এজিটেশন। তাই বলছেন সুখীন ভবন্তু সর্বেই সন্তু নিরাময়া সর্বেই ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখং ভাকং ভবেৎ। সর্বেই সুখীন ভবন্তু, সকলে সুখ, সর্বেই ভদ্রা, সর্বেই সন্তু নিরাময়া, সকলে নীরব থাকুক। সর্বেই ভদ্রাণি পশ্যন্তু, সকলের দৃষ্টির পরিবর্তন হোক। মা কশ্চিৎ দুঃখং ভাকং ভবেৎ, আপনাদেরকে যেন দুঃখ আক্রমণ না করে। পরম পিতার রাজ জয়। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম।